আমি মায়াকে কথা দিয়েছিলাম জামাই ষষ্ঠীতে আমি অবশ্যই আসব। আমি আমার কথা রাখলাম, শেষ জামাই ষষ্ঠী খেয়ে গেলাম। মায়া! মায়ার মা কমলা দেবী মায়াকে সবজি কেটে দেওয়ার জন্য তাড়া দিতে থাকেন। আজকে উনি ওনার একমাত্র জামাইয়ের জন্য বিভিন্ন রকমের সুস্বাদু রান্না করতে ব্যস্ত, কারণ আজকে জামাই ষষ্ঠী। উনি প্রত্যেক বছরই ওনার জামাইকে খুবই যত্ন করে থালা ভরে বিভিন্ন স্বাদের রকমারি রান্না করে জামাইকে খাওয়ান। অনেকটা বেলা হয়ে গেছে, তাই কমলা দেবী ওনার একমাত্র আদরের মেয়ে মায়াকে তাড়া দিচ্ছেন তাড়াতাড়ি সবজিগুলো কাটার জন্য। বছরের এই একটা দিনই মায়াকে ওর বাপের বাড়ি এসে মার হাতে হাতে কাজ করতে হয়, নয়তো অন্য সময় ও এই বাড়িতে আসলে ওর মা ওকে একটা কাজও করতে দেয় না। কমলা দেবী মেয়ে কিছু বলার আগেই মেয়ের মুখের সামনে সব তুলে ধরেন। কমলা দেবী রান্না করতে করতেই জিজ্ঞেস করলেন, কি রে মা, জামাই কখন আসবে কিছু বলেছে? আমি তো কাল বলে আসলাম তাড়াতাড়ি চলে আসতে, কিন্তু সকাল থেকে আমাদের ওইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাইও বেরোতে পারেনি। আমাদের এখানেও তো যা মেঘ করে আছে, মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে। তুই একটা কাজ কর, জামাইকে ফোন করে দেখ ও বেরোতে পারলো কিনা। মায়া ওর মার কথা মতো সবে ফোনটা নিয়েছে সায়ককে কল করার জন্য, তখনই বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় আর একটা জোরে বাজ পড়ে। হঠাৎ বাজ পড়ায় মায়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। কি রে মা, ভয় পেলি? ওই একটু। তারপর মায়া ফোন নিয়ে সায়ককে বেশ কয়েকবার ফোন করলো, কিন্তু প্রত্যেকবারই ফোন সুইচ অফ বলছে। মায়া চিন্তায় পড়ে গেল। মায়ার মা রান্না করতে করতে মেয়ের দিকে তাকালো। মায়াকে চিন্তিত দেখে কমলা দেবী কি হয়েছে জানতে চাইলেন। ওর ফোন তো সুইচ অফ বলছে, ও বাড়ি থেকে বেরোতে পারলো কিনা বুঝতে পারছি না। জামাই কি তাহলে আসবে না? আমি যে এত আয়োজন করলাম, এইগুলোর তাহলে কি হবে? না না মা, তোমার জামাই ঠিকই আসবে, তুমি মন খারাপ করো না। ও আমাকে বলেছে যতই দেরি হোক না কেন ও অবশ্যই আসবে। তুই ওই বাড়িতে কাউকে ফোন করে দেখ না, জামাই বের হলো কিনা। মায়া ওর মার কথা মতো ওই বাড়িতে ফোন করে জানতে পারে সায়ক বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। খবরটা পাওয়ার পর মায়া ও তার মা গল্প করতে করতে রান্না শেষ করে। রান্না শেষ করে মায়া ফ্রেশ হতে চলে যায়। মায়া যখন ফ্রেশ হয়ে বাইরে আসলো তখন ঘড়িতে 2টো বাজে। তখনও বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মায়া ভাবলো সায়ককে আর একবার কল করে দেখবে, ফোনটা যদি খোলা পায়। তাই ও ফোনটা হাতে নেয়। সেই সময় মায়া বাইরে থেকে সায়কের গলা শুনতে পায়। ও তাড়াতাড়ি বাইরে যায়। মায়া বাইরে গিয়ে দেখে সায়ক বৃষ্টিতে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে। মায়ার মা ও সায়কের গলা পেয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসেন। সায়ককে ভিজে অবস্থায় দেখে উনি সায়কের তাড়াতাড়ি ভিজে জামাকাপড় চেঞ্জ করে নিতে বলেন। সায়ক শাশুড়ি মার কথা মতো ভেতরে চলে যায়। কমলা দেবী মেয়েকেও জামাইয়ের সাথে ঘরে পাঠিয়ে দেন আর নিজে রান্নাঘরে যান খাবার আয়োজন করার জন্য। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে সায়ক আর মায়া খেতে চলে আসে। কমলা দেবী সায়ককে পেতে রাখা আসনে বসতে বলেন, তারপর সমস্ত নিয়ম পালন করে সায়ককে খেতে দেন। সায়ক নিজের সামনে এত ধরনের খাবার দেখে শাশুড়িকে বলে এত কিছু সে কিভাবে খাবে। কমলা দেবী জামাইকে বলেন যতটা পারবে ততটাই খেতে। সায়ক খাওয়া শুরু করে। বাইরে তখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। সায়কের যখন প্রায় খাওয়া শেষের দিকে, তখন বাইরে কারোর চিৎকার শুনে কমলা দেবী ও মায়া বাইরে বেরিয়ে আসে। কমলা দেবী দেখেন ওনারই পাড়ার এক প্রতিবেশী উত্তেজিত হয়ে ডাকছেন, কি হয়েছে দাদা, আপনি এইভাবে চিৎকার কেন করছেন? লোকটি কমলা দেবীকে দেখে আরও উত্তেজিত হয়ে কপাল চাপড়াতে চাপড়াতে বলেন,
বৌদি গো, আজকে দিনে তোমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। এখন আমাদের মায়ামার কি হবে গো? কি সব বলছো কাকু? আর তুমি এইভাবে কপাল চাপড়াচ্ছ কেন? মায়ার কথা শুনে লোকটি আরও জোরে জোরে কপাল চাপড়িয়ে বিলাপ করতে শুরু করে। আহ দাদা, আপনি একটু শান্ত হয়ে বলুন না, কি হয়েছে? কমলা দেবীর কথা শুনে প্রতিবেশী লোকটি বলা শুরু করেন। বৌদি, আমি বাড়ি ফেরার সময় ওই যে পুটুদের পুকুর পাড়ের তাল গাছটা আছে না, ওইখানে একটা মানুষকে উপর হয়ে পড়ে থাকতে দেখি। আমি তাড়াতাড়ি করে তার কাছে ছুটে গিয়ে তাকে সোজা করে দেখি আমাদের জামাই সায়ক পড়েছিল। আমি জামাইকে অনেক টাকাটাকি করি, কিন্তু জামাইয়ের কোনো সারা শব্দ না পেয়ে আমি চিৎকার করে গ্রামের লোকজন ডাকি। আমার চিৎকার শুনে সবাই ছুটে আসে। আমরা সবাই মিলে জামাইয়ের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করি। তার মধ্যে আমাদের শশী ডাক্তার আছে না, উনিও চলে আসেন। উনি জামাইকে দেখে বলেন জামাই আর বেঁচে নেই। কি হয়ে গেল গো বৌদি, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। কিছুক্ষণ আগে নাকি খুব জোরে বাজ পড়েছিল, সেই বাজটা তাল গাছের ওপরেই পড়েছে। সবাই মনে করছে ওই সময় জামাই ওখান থেকেই হয়তো আসছিল তোমাদের বাড়ি, আর ওই বাজ পড়েই জামাইয়ের মৃত্যু হয়েছে। কি হয়ে গেল বৌদি, এ কি অলক্ষণ হলো গো বৌদি, আজকের দিনে কি হলো? কথাগুলো বলেই প্রতিবেশী লোকটি মাথায় হাত দিয়ে উঠোনেই বৃষ্টির মধ্যে বসে পড়ে। আজকে দিনে কি হয়ে গেল বৌদি, একটা জল জ্যান্ত ছেলে এইভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। এখন আমাদের মেয়েটার কি হবে বৌদি? কমলা দেবী এই রকম একটা শুভ দিনে প্রতিবেশী লোকটার এইসব আজে বাজে কথা শুনে প্রচণ্ড রেগে যান। তার জামাই ভেতরে বসে খাচ্ছে, আর এই ভর দুপুরবেলা এই লোক কিনা তার মৃত্যু সংবাদ দিয়ে এই রকম রসিকতা করছে, আর এইভাবে কপাল চাপড়ে কাঁদছে। আর এইদিকে মায়া, সে তো পুরো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও যে কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছে না। আর ওইদিকে লোকটি সমানে আবোল তাবোল বিলাপ করে যাচ্ছে। কমলা দেবী নিজের রাগকে সামলাতে না পেরে চিৎকার করে বলেন, আপনি দয়া করে চুপ করবেন? ভর দুপুরবেলা এইরকম মরা কান্না করে আর এইসব আজে বাজে কথা বলে আমার জামাইয়ের আর অমঙ্গল করবেন না। আমার মেয়েটার সামনে দাঁড়িয়ে এই রকম রসিকতা করতে আপনার লজ্জা করছে না? বয়স বাড়ার সাথে সাথে কি আপনার বোধ বুদ্ধিও লোপ পেয়েছে? প্রতিবেশী লোকটি কমলা দেবীর মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর উনি বলেন, বৌদি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবে আমি কোনো রসিকতা করছি না। তোমরা আমার সাথে চলো পুটিতের পুকুর পাড়ে, নিজের চোখেই দেখতে পাবে। কাকু দয়া করে তুমি এবার থামো। তোমার জামাইয়ের সম্বন্ধে এই রকম অলক্ষণে কথা বলো না। এরই মধ্যে কয়েকজন পাড়ার বউ মায়াদের উঠোনে আসে। তারাও এসে ওদের সান্ত্বনা দিতে শুরু করে। দু একজন তো মায়াকে ধরে বুক চাপড়িয়ে কাঁদতে শুরু করে। কমলা দেবী ও মায়া প্রচণ্ড বিরক্ত হয় ওদের আচরণে। কমলা দেবী মহিলাগুলোকে মায়ার থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে মায়াকে নিজের দিকে টেনে এনে প্রতিবেশীদের উদ্দেশ্য করে বলেন, আজকে জামাই ষষ্ঠীর দিনে আপনারা সবাই মিলে এসে নাটক শুরু করেছেন। এমন একটা ভান করছেন যেন সত্যি সত্যি আমার জামাই মারা গেছে। বলি, আমার জামাই যদি মারাই যায়, তাহলে ভেতরে বসে যে খাচ্ছে সে কি আমার জামাইয়ের ভূত? কমলা দেবীর কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কমলা দেবী আবারও বলে ওঠেন, কি হলো? এইভাবে নিজেদের দিকে চাওয়াচাওয়ি কেন করছেন? কি ভেবেছিলেন এই বৃষ্টিতে জামাই এখনো এসে পৌঁছতে পারেনি, তাই আপনারা সবাই মিলে এসে আমাদের সাথে এই রকম নোংরা রসিকতা করবেন, আর আমরাও আপনাদের কথায় বিশ্বাস করে বুক চাপড়ে কাঁদতে বসবো? ছি ছি, এতটা নিচু মনের মানুষ আপনারা? বৌদি, আমরা কেউ রসিকতা করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তাহলে আমিও আপনাদের সত্যিটা দেখাই। আসুন আপনারা সবাই আমার সাথে।
দেখুন আমার জামাই কত তৃপ্তির সাথে খাবার খাচ্ছে। কথাটা বলে কমলা দেবী মায়ার হাত ধরে ঘরের দিকে যাওয়া শুরু করে। প্রতিবেশীরাও সবাই পিছন পিছন যায়। হল ঘরে ঢুকতে ঢুকতে সবার উদ্দেশ্যে কমলা দেবী বলেন, এই দেখুন আপনারা সবাই, আমার জামাই এখানে বসে খাচ্ছে। কথাটি বলে কমলা দেবী ঘরের ভেতর ঢুকে আঙুল দিয়ে নির্দিষ্ট জায়গায় সবাইকে দেখে নিজেও সেই দিকে তাকান। প্রতিবেশীরাও ওনার আঙুল অনুসরণ করে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কমলা দেবী আর মায়াও হঠাৎ করে চমকে ওঠে। এতক্ষণ তো সায়ক এখানেই বসে খাবার খাচ্ছিল, কোথায় গেল? আর কমলা দেবী যেমনভাবে খাবার থালাগুলো সাজিয়ে রেখেছিলেন সেইভাবেই তো পড়ে আছে। কই, দেখে তো মনে হচ্ছে না ওই থালাতেই কেউ এতক্ষণ ধরে খাচ্ছিল। কিন্তু সায়ক তো ওনার সামনে অর্ধেক খেয়ে ফেলেছিল। ওনার যেন সব কিছু মাথার মধ্যে তালগোল পাকাতে লাগলো। উনি কি করবেন কিছুই বুঝতে পারলেন না। ঠিক সেই সময় কারোর ফিসফিসানি শুনতে পেলেন। আমি মায়াকে কথা দিয়েছিলাম জামাই ষষ্ঠীতে আমি অবশ্যই আসবো। আমি আমার কথা রাখলাম, শেষ জামাই ষষ্ঠী খেয়ে গেলাম। ঠিক তখনই কমলা দেবীর পাশে কেউ চিৎকার করে পড়ে গেল, মায়া! storylover.বাংলাতে এতক্ষণ আপনারা শুনছিলেন জামাই ষষ্ঠীর শেষ খাওয়া। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।